আমার অ্যাকাউন্টে ১০০ টাকা রেখে পুরো টাকাটা তুলে দিয়ে দিলাম। সুন্দরবনের পরিবেশ সেটাকে বাঁচানোর জন্য আপনার যুদ্ধ, এই চিন্তা ভাবনাটা আসলো কোথা থেকে? আগামী দিন যে জলের সংকট, সেই জল যেন বিনা কারণে অপচয় বন্ধ হয়। আমার মায়ের যে লড়াই, ছোটবেলায় বাবা মারা গেছেন, মায়ের যে মানে আমাদের মানুষ করার যে লড়াই, সেটাই তো আমার মনের জোর। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ভারতীয় ওয়াটার পোলোর দলের একেবারে প্রাক্তন অধিনায়ক, তার সঙ্গে সদ্য শ্রীলঙ্কার পক প্রণালী জয়ী একেবারে বিশেষ ব্যক্তি রবিন বলদেকে। কেমন আছেন সেটা আগে জিজ্ঞেস করবো। ভালো আছি দিদি, সব মানুষের আশীর্বাদ নিয়ে। হ্যাঁ, আর আমি যেখানে থাকি সেই সুন্দরবনের মানুষের আশীর্বাদ আর আপনাদের আশীর্বাদ নিয়েই ভালো আছি। আজকে এত সুন্দর একটা সংবর্ধনা আপনাকে দেওয়া হলো, এই বিষয়ে কি বলবেন? দিদি, এটার বিষয়ে কি বলবো, এটা আমার কাছে একটা চিরস্মরণীয় দিন হয়ে থাকবে আমার অন্তরের অন্তঃস্থলে। এবং যে এনাদের আশীর্বাদ আমাকে আরো আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য, এটা আমাকে আরো মনের জোর আরো 1000 গুণ বাড়িয়ে দিবে। সুন্দরবনের পরিবেশ সেটাকে বাঁচানোর জন্য আপনার যুদ্ধ, এই চিন্তা ভাবনাটা আসলো কোথা থেকে? দিদি, আমি তো গ্রামের ছেলে, আমি প্রত্যন্ত গ্রামে থাকি। সেখানে দেখুন, আমার তিনটে চিন্তা আছে। একটা হচ্ছে কি, আমি চাই যে যে প্রতিটা ক্লাসে আমাদের যারা দেশ স্বাধীন করেছেন তাদেরকে নতুন জেনারেশন অনেকে ভুলতে চলেছে। সকলের নাম হয়তো ৫-১০ জনের নাম জানেন যারা দেশ স্বাধীন করেছেন। তারা আমাদের দেশকে ২০০ বছর ইংরেজদের হাত থেকে যেভাবে লড়াই করে অনেক কত জীবন চলে গেছে, তাদেরকে অনেকে ভুলে গেছে, ভুলতে বসেছে। তাদেরকে যেন ইতিহাসের বইয়ে আরো বেশি বেশি করে নিয়ে আসে, সমাজে যেন তাদের নাম আরো নতুন করে আবার যেন সকলের মুখে মুখে ছড়ায়। সঙ্গে আমি সুন্দরবনে থাকি, সুন্দরবনের ম্যানগ্রোভ বাঁচাও, পরিবেশকে সুন্দর করে গড়ে তুলুক প্রতিটা মানুষ দায়িত্ব নিয়ে। আর আগামী দিন যে জলের সংকট, সেই জল যেন বিনা কারণে অপচয় বন্ধ হয়, সেটাই আমার বার্তা। আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো কি কি চাইছেন, বা সব থেকে বেশি সমস্যাদায়ক কি মনে হয় যে পরিবেশের ক্ষেত্রে? পরিবেশের তো গাছ, দেখুন গাছ, আমি বলবো যে এই ঝড়ে বলুন, কেটে কেটে নিয়ে বলুন, যদি একটা গাছ পড়ে যায় ঝড়ে, আমি বলবো প্রতিটা মানুষ দায়িত্ব নিয়ে একটা গাছের এগেনস্টে 10টা করে গাছ বসাবে। কারণ আমরা হয়তো কোনো রকম চালিয়ে দিচ্ছি, আমাদের পরের প্রজন্মগুলো তারাই এই বিভিন্ন কারণে এই পরিবেশের এই ভারসাম্য যে হারিয়ে যাচ্ছে, এই সুন্দরবনের যে ম্যানগ্রোভের জন্য যে ঝড় বৃষ্টি বিভিন্ন ধরনের এই যে পাখি এসে বসে যে পরিবেশটাকে যে সুন্দর করে রাখে, অক্সিজেন পাই আমরা ফ্রেশ, সেটা যেন বেশি বেশি করে হয়, এটা তো খুবই প্রয়োজন। আগামী দিনে কি কি আরো উদ্যোগ আছে আপনার, মানে কি কি করার ইচ্ছে আছে? যদি আমার, দেখুন আমি একটা চাকরি করি ছোটোখাটো, হুম। আমি নিজের চলে যাই। আমি প্রথম থেকেই নিজের নিয়ে একটু কম ভাবি, কারণ কি আমার দেখুন আমার চলে যায়, আমি তো আর 5 জনকে, তো আমার টার্গেট যেন অনেক কিছুই ইচ্ছা, তার ভিতরে একটা বৃদ্ধাশ্রম করার ইচ্ছা আছে। আচ্ছা। বৃদ্ধাশ্রমটা করার এই কারণেই ইচ্ছা, আমার মায়েরও 95 বা 85 ইয়ার্স। আমি দেখলাম যে মানুষের বয়স হয়ে গেলে তার ইম্পর্টেন্সই কমে যায় পরিবার, বা ধরুন তার অনেক কিছু মনের কথা বলতে চায়। ধরুন আজকে আমার গায়ে জোর আছে, আমার কাছে পয়সা আছে, আমার কথা সকলে শুনছে। আগামী দিন যখন আমার এই জিনিসগুলো কমে যাবে, তখন অটোমেটিক্যালি আমার বন্ধু কমে যাবে, লোকজন কমে যাবে, তাহলে আমার গুরুত্ব কমতে থাকবে। আমার বৃদ্ধাশ্রমটা এরকমভাবে করার ইচ্ছা যে আমি যে আশ্রমটা করব, যারা থাকবেন সে 2 জন থাকুক আর 1 জন থাকুক, যেন তারাই বাগান চাষ করবে, ওনারাই মাছ চাষ করবেন, ওনারা নিজেদের ইয়েতে করে নিজেরাই, যেন ওনারা কখনো না ভাবেন যে আমি কারোর উপর ডিপেন্ডেবল হয়ে যাচ্ছি। মানে নিজেরা নিজেদের ভাবে গুছিয়ে নেবে, হ্যাঁ, এটাই বলতে চাইছে। এক নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে গিয়ে স্ট্রিট চাইল্ডদের নিয়ে, আমি যেহেতু পোর্সের ছেলে, পোর্সে কাজে লাগানো, কারণ স্ট্রিট চাইল্ডরা খুব ডেসপারেট হয়, পারেঙ্গে নেই তো মারেঙ্গে। তাই স্ট্রিট চাইল্ডদের নিয়ে আমার ইচ্ছা যে ওনাদের যদি আমি ওই বাচ্চাগুলোকে নিয়ে যদি বিভিন্ন পোর্সের সাথে যদি লাগিয়ে দিতে পারি, তাহলে হয়তো আমাদের দেশ আগামী দিন এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, অলিম্পিক থেকে হয়তো মেডেল আরও বেশি আসতে পারে।
সেই দিকে আপনি কতটা কি করছেন এখন অব্দি, কতটা করতে পেরেছেন? অ্যাকচুয়াল আমি যে ইংলিশ এই যে প্রফেশনালি গেছিলাম, এই যে ইংলিশ চ্যানেল যাবো, এটা হচ্ছে কি আমি যে পরিবার থেকে উঠেছি দিদি, আমি এটা লোন করেই যাচ্ছি এবং কিছু বন্ধু বান্ধবদের সহযোগিতা, কারোর কাছে টাকা অনেক বন্ধুর কাছে ধার নিয়েছি, তারা আমাকে সহযোগিতা করেছে নিজেরা। ধরুন আমাকে একটি ছেলে ফিজিও করে, ও হচ্ছে বিনা পয়সা করে, ওর নাম রফিকুল শেখ, ও হচ্ছে ওয়াটার পোলো বেঙ্গল টিমের কোচ। আমার একজন কলিগ আছে অনুপম সাহা বলে, ও আমাকে প্রথম দিনই বললো, দাদা পয়সা লাগলে তুমি আমার কাছে নিয়ে যাও, তোমাকে কোনো দিতে হবে না, তুমি আমার টাকাটা তুমি দুবারে চারবারে ফেরত দিও, 1 লাখ টাকা প্রথম দিন। এরকম আমার একজন বন্ধু ছিলেন ওই বিকাশ দাও, এরকম অনেক বন্ধু বান্ধবই হেল্প করছে। আমি দেখুন সেটা হচ্ছে কি ওদের আমি রিটার্ন করবো, আর আমি একটা লোনও নিচ্ছি। বন্ধু বান্ধব, লোন সমস্ত কিছু নিয়ে তো আছে, ফ্যামিলি কতটা সাপোর্ট দিচ্ছে? দেখুন ফ্যামিলি না থাকলেও তো আমি তো আজকে রবীন বলতে তৈরিই হতাম। আমার ফ্যামিলির সাপোর্টটাই তো মেন। কারণ আমার মায়ের যে লড়াই, ছোটবেলায় বাবা মারা গেছেন, মায়ের যে মানে আমাদের মানুষ করার যে লড়াই, সেটাই তো আমার মনের জোর। আর আমার আরও একটা ভাই আছে, ও পোস্ট করতো, ও হচ্ছে গিয়ে বেঙ্গল পর্যন্ত খেলেছে অ্যাথলেটিক্সে, এখন পুলিশে কর্মরত। ও আমার খুব মানে ওর সাথে আমার বন্ধুত্বের মতো রিলেশন, ওর সাপোর্ট আর আমার পরিবারের সকলের সাপোর্টটাই হচ্ছে আমার তো মেন শক্তি ওটা। আপনি নিজে একজন স্পোর্টসে রয়েছেন, সেক্ষেত্রে পরিবেশের জন্য এত কিছু করা বা সুন্দরবনের জন্য এত রকমভাবে ভাবনা, সেক্ষেত্রে ফ্যামিলি কখনো বাধা আসেনি যে স্পোর্টসে আছো, সেখান থেকে আবার পরিবেশের কোনো রকমভাবে কোনো রকম টাকা পয়সার ব্যাপার থাকতে পারে, সেটা নিয়ে কখনো বাধা বিপত্তি আসেনি ফ্যামিলির দিক থেকে? দিদি দেখুন প্রতিটা বাড়িতেই এটা হতে পারে, কিন্তু আমার বাড়িতে একটা কথাই প্রথম দিনই বলে দেওয়া আমার মাকে বা আমার পরিবারকে, আজকে তোমার বয়সে যে তুমি যদি মরে যাও, মরে যাওয়ার পরে আমি কাঁদছি, তোমার ছেলে কাঁদছে, না পাশের বাড়ির লোকটা কাঁদছে, তুমি কি করে বুঝবে? তাহলে প্রতিটা মানুষের উপর কর্তব্য পালন করা উচিত। তোমার কোনো কিছুতে তুমি কি কোনো ঘাটতি পাচ্ছ, তুমি কি আমাকে ডেকে পাচ্ছ না, বা তোমার কোনো অভাব হচ্ছে, হয়তো তুমি ধরো চাঁদ চাইলে তো আমি চাঁদ দিতে পারবো না, তোমার পায়ের ভিতরে ব্যথা করলে আমি তো আমার পাটা কেটে তোমার পায়ে জোর জুড়তে পারবো না। তাহলে অন্য কারোর কাজ করতে গেলে তুমি বাধা দেবে, সেটা আমার বাড়ি থেকে প্রথম থেকেই জানে এবং আমার ফুল ফ্যামিলি সেই সাপোর্টটা করে। এই যে ধরুন আয়লা, আমফান, ইয়াস স্যার জানেন আমাদের ওখানে মানে এক্স সাংসদ ছিলেন ডক্টর তরুণ মণ্ডল, উনি তো বহুত মেন্টালি সাপোর্ট দিতেন এবং আমি বহু মেডিকেল ক্যাম্পও করেছি ওনার সহযোগিতায়, ওনাকেও পাশে পেয়েছি। এবং করোনা পিরিয়ডে আমি যদি কেউ করোনা পেশেন্টকে টাচ করে মারা যেত সকলের আগে আমি মারা যেতাম, আমি বাড়িতে 2 দিন আটকে ছিলাম। তারপর আমি এই করোনা পিরিয়ডে ধরুন আমার 7-8 লাখ টাকা, আমার যা পিএফে যা টাকা জমে সব এই করেই চলে যায়, আর আমি মাইনে পাই ওই মাসের শেষে আমার অ্যাকাউন্টে এখনো খুঁজলে আপনি 5-7 হাজারের বেশি পাবেন না। এরকম একটা ছোট কাহিনী বলি, আমার বাড়ির পাশে একজন ডাক্তারবাবু ছিলেন, উনি হচ্ছে কি কক ডাক্তার, পাস করানো, মানে গ্রাম্য চিকিৎসক, কিন্তু খুব হাত জস, ওনাকে রাত্রি 2টোয় ডাকলো আপনি পাবেন। তো ওনার কিডনি ড্যামেজ, ডায়ালিসিস করতে যাবেন, তো যাই হোক পয়সার কারণে উনি যেতে পারছেন না। তো একদিন ওনার ওই পাশের একজনের কাছে শুনলাম, আমি বলে ডাক্তারবাবু কেমন আছে, সে আমার বন্ধুর মতো ওনার পাশেই থাকে, বললো ডাক্তারবাবু তো অবস্থা খারাপ, ডায়ালিসিস করার পয়সা নেই। আমি বললাম পয়সা নেই মানে কত টাকা লাগে? বললো লাগে 500-6-7 হাজার টাকা লাগে। আমি বললাম দাঁড়া একটু করে দাঁড়া, আমি আসছি বাড়ি থেকে। বাড়িতে গেলাম, দিয়ে আমার এটিএম কার্ডটা নিয়ে আমার অ্যাকাউন্টে 100 টাকা রেখে পুরো টাকাটা তুলে দিয়ে দিলাম, ঠিক আছে? কিন্তু তারপরে যে আমার বাড়ি আমরা 14-15 জন 18 জন একসাথে থাকি, আমরা যৌথ পরিবার, আচ্ছা। বুঝলেন? কিন্তু আমার তারপরের দিন আমি জানি আমার বাজার করতে হবে, আমার এটা করতে হবে, আমার মায়ের ওষুধ লাগে, এই লাগে সেই লাগে, কিন্তু ভগবান ঠিক কারোর না কারোর জন্য করলে কোনো না কোনোভাবে আপনারও রাস্তা দেখিয়ে দেবে, আমি এটা মানি। কারণ একটা চোখকে তো বিশ্বাস করতে হবে। একদম। আমি নিজের আয়না, আমার আমি 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 জানি আমি কি করতে পারি, কি পারবো, সেটা আমার চেয়ে আমার আয়না, আমি নিজেই আমার নিজের আয়না। আমি নিজেই জানি আমি কতটা কি করতে পারি, বা আমার নিজের প্রতিটা মানুষের কনফিডেন্ট এবং বিশ্বাস থাকা উচিত। তো সেই বিশ্বাসটা আমার আছে, যে কারণে আমি জানি আমি কারোর জন্য কিছু করছি মানে আমার জন্য কেউ না কেউ কিছু করতে পারে, সেই জন্য আমার বাড়ি থেকে এইসব নিয়ে আটকায় দেয়। একটা লাস্ট কোয়েশ্চেন করবো, স্পোর্টস আর পরিবেশ নিয়ে একেবারে দুটো, কোনটা বেশি টাফ লেগেছে আপনার কাছে? শুনুন, প্রথম আপনাকে বলি দিদি, দুটো দুরকম জিনিস। একটা দেশের জন্য আর একটা বলা যায়। একটা ধরুন কোনো ছেলে যদি স্পোর্টস করে, ধরুন আমি গ্রামের ছেলে, হুম, আমি সাঁতারের সঙ্গে সঙ্গে ফুটবলও ভালো খেলতাম, ফুটবলে খেলতে যেতাম, ক্রিকেট খুব সুন্দর খেলতাম, আমি টেবিল টেনিস খেলতে পারি ভালো,
কিন্তু আমি যে জায়গা থেকে বড় হয়েছি সেই জায়গায় একটাই অপশন, এই সাঁতারটাকে তুমি ভালোবেসেছো, তোমার মানে জিরো ব্যালেন্সের খেলা। আমরা যেভাবে উঠেছি তখন জিরো ব্যালেন্সে ছিল, বাড়ি থেকে পান্তা ভাত বা ওই লোকের ফেলে দেওয়া কস্টিউম পরে স্টার্ট করেছিলাম সাঁতারটা। তো সেই লড়াইটা দিদি একটা অন্য টাইপের। আর পরিবেশ বা এই সামাজিক এই লড়াইটা, এটাও একটা অন্য মেরুর লড়াই। দুটো দুরকম। স্পোর্টসম্যানদের মানসিকতা সবসময় আমি বলবো ওনাদের হার না মানা মানসিকতা রাখা উচিত। এবং আমি বলবো যে স্পোর্টসম্যানকে একটা আদর্শ প্রতিটা মানুষের কাছে যেন সে ভাবে যে এই পাড়াতে এই ছেলেটি থাকে, ওকে দেখে দেখ ও সাঁতার কেটেছিল বলে এটা করেছে, ফুটবল খেলেছিল বলে এটা করেছে। আমি সবসময় এটাই ভাবি যে দুটো লড়াই দুরকম। কিন্তু কোনটা টাফ লেগেছে আমার কাছে, সেটাই হচ্ছে প্রথম প্রশ্ন। যদি আমি তো স্পোর্টস থেকে উঠেছি, আমার কাছে স্পোর্টসটাই টাফ লেগেছে। আচ্ছা, আমরা কিন্তু শুনে নিলাম একেবারে শ্রী রবীন বলদের কথা, এবং অবশ্যই তার কার্যগুলো খুব মহান, এবং তার আগামী দিনের জন্য আমাদের তরফ থেকে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। নমস্কার।